যে স্ত্রী বাপের বাড়ি থেকে এই তিনটে জিনিস নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করে সে তার স্বামীকে কাঙাল বানিয়ে দেয়। বন্ধুরা, আজকের এই কাহিনী বিবাহিত পুরুষ এবং স্ত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেউ স্বামীর দ্বারা দুঃখ পাচ্ছে তো কেউ শ্বশুর বাড়ির লোকের দ্বারা দুঃখ পাচ্ছে। বিয়ের পর কারোর জীবন স্বর্গের সমতুল্য হয়ে যায় তো কারোর জীবন নরকের থেকেও খারাপ হয়ে যায়। স্ত্রীদের কথা যদি বলা যায় তবে কিছু স্ত্রীরা বিবাহের পর তার শ্বশুর বাড়িকে স্বর্গের সমতুল্য গড়ে তোলে, অপরদিকে কিছু স্ত্রীরা নিজেরাও দুঃখে থাকে এবং তার শ্বশুর বাড়ির লোককেও যাতনা দিতে থাকে। আজকের কাহিনীর মাধ্যমে আমরা জানবো যে মহিলারা তার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এই তিনটে জিনিস নিয়ে প্রবেশ করে তারা তাদের স্বামীকে কাঙাল বানিয়ে দেয়। বন্ধুরা, বিশ্বাস করুন, যদি আজকের ভিডিও এই সকল মহিলারা একবার দেখেন এবং ভিডিওতে বলা কথাগুলো তারা যদি নিজের জীবনে অনুসরণ করে চলেন তাহলে তাদের জীবন সুখময় হয়ে যাবে। শ্বশুরবাড়ির লোকেরা তাকে সব সময় ভালোবাসবে, তাদের নিজের স্বামীর সঙ্গে কখনোই ঝগড়াঝাটি হবে না। এক সময়ের কথা, কোনো এক গ্রামে এক শেঠজি বাস করতেন। তার একটি সুন্দরী কন্যা ছিল। শেঠজি তার কন্যাকে খুবই ভালোবাসতো। সেই শেঠজি তার কন্যাকে চোখে হারাতো। আর কথাই আছে, পিতারা সর্বদাই তার কন্যাকে খুব বেশি ভালোবাসে। এমন কোন পিতা হবে যে তার কন্যাকে ভালোবাসে না? মাতা পিতার কাছে তার সন্তানের রূপ রঙের কোনোদিনই কোনো প্রভাব পড়ে না। সে কালো হোক অথবা ফর্সা, তার রং রূপ যাই হোক না কেন, মাতা পিতার কাছে তার সন্তান সব থেকে সুন্দর। এমনভাবে সেই শেঠজিও তার কন্যাকে খুবই ভালোবাসতেন। তিনি তার কন্যাকে এতটাই ভালোবাসতেন, তার কন্যা যা চাইতো সে মুখ থেকে বলা মাত্রই তার পিতা তাকে সেই জিনিসটি এনে দিত। খুব আদর যত্নে সে তার কন্যাকে মানুষ করেছিল। তার মুখ দিয়ে যে কথাই বেরোতো শেঠজি সঙ্গে সঙ্গে সেই কথাটি পালন করার চেষ্টা করত। বন্ধুরা, আমি সবসময় এটা বলে থাকি, অধিক ভালোবাসা, পূর্ণ স্বতন্ত্রতা একটি সন্তানকে খারাপ করে দিতে পারে। শেঠজির কন্যা যখন বলতো, পিতা আমি এই ধরনের বস্ত্র পরবো, তখন তার পিতা তাকে বলতো, হ্যাঁ অবশ্যই তুমি পরো। যখন তার কন্যা বলতো আমি এই খাবারটা খাবো না, তার পিতা তাকে ওই খাবারটা খেতে জোরও করতো না। সে কন্যা যেখানে যেতে চাইতো তার পিতা তাকে সেখানে যাওয়ারই অনুমতি দিয়ে দিত। তার পিতা বলতো, ঠিক আছে মা, তুমি যাও, তোমাকে কে বারণ করবে? শেঠজি সব সময় তার কন্যাকে বলতো, তুমি যা চাইবে আমি তোমাকে সমস্ত কিছু এনে দেব, তুমি আমার একমাত্র সন্তান। বন্ধুরা, একটা কথা বলা খুবই জরুরি, নিজের সন্তানকে খুব ভালোবাসুন, অনেক ভালোবাসুন, কিন্তু বন্ধুরা এতটা ভালোবাসাও তাদের দেখানো উচিত নয় যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এছাড়াও কন্যা সন্তানের তো পরের গৃহে যেতে হয়। তাই একটা কথা সবসময় মনে রাখা প্রয়োজন, যতই ভালোবাসো না কেন তাদের স্বভাবের দিকে সবসময় লক্ষ্য রাখা উচিত। বলা হয় প্রায় 80% শ্বশুরবাড়ি খারাপ হয় না, খারাপ হয় কন্যার স্বভাব। একটা কথা সবসময় মনে রাখা উচিত, ভালোবাসার সঙ্গে সঙ্গে তাকে সঠিক শিক্ষাও দেওয়া উচিত, তার মধ্যে সংস্কার গড়ে তোলা উচিত। কারণ তাকে তো পরের বাড়ি যেতে হবে, পরের বাড়ি ঘর করতে হবে। তাকে এতটা ঔদ্ধত্যপূর্ণ করে দেওয়া উচিত নয় যে সে ভুলে যায় সে এক ভারতীয় নারী। কন্যাকে অনেক পড়াশোনা করান, তাকে নিজের পায়ে নিজে দাঁড়ানোর সময় দিন। তবে তারই সঙ্গে এ কথাটাও মাথায় রাখবেন যে তাকে সঠিক শিক্ষাও দেওয়া প্রয়োজন। তাকে ভালোবাসার সঙ্গে সঙ্গে ঠিক ভুলের বিচারও শেখাতে হবে। বন্ধুরা, ওই শেঠজিও তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতো এবং অতিরিক্ত ভালোবাসার কারণে তার কন্যা বিগড়ে গেল। শেঠজির কন্যা খুব জেদি হয়ে গেল, তার স্বতন্ত্রতায় তার সংস্কার নষ্ট করে দিল। একটা কথা মাথায় রাখবেন, ঝগড়াটে স্ত্রী দিয়ে কখনো সংসার চলে না। নিজের কন্যাকে সুশিক্ষিত করার সঙ্গে সঙ্গে তার মধ্যে সুসংস্কারও দেওয়া উচিত। শেঠজির অতিরিক্ত ভালোবাসার কারণে তার কন্যা সমস্ত রকমের আচার ব্যবহারের থেকে অনভিজ্ঞ রয়ে গেল। সে সকাল 8-9টায় ঘুম থেকে উঠত। কেউ যদি তাকে কিছু বলে দিত তাহলে সে তার মুখের উপর হাজারো কথা বলতো, সব সময় সবার সঙ্গে ঝাঁঝি মেরে কথা বলতো।
বন্ধুরা, আমি সেই সকল কন্যার কাছে একটা কথাই বলতে চাই, তোমার এই রেগে যাওয়া, তোমার এই ঝাঁঝি মেরে কথা বলা মা বাবা তো অবশ্যই সহ্য করে নেবেন, কিন্তু শ্বশুর বাড়ির লোক এই সমস্ত কিছু কখনোই সহ্য করবে না। একটা কথা মাথায় রাখবে, মা বাবা তো তোমার সমস্ত রকম দোষ মাথায় পেতে নেবে, তোমার সমস্ত রকম ভুলগুলোকে তারা লুকাবার চেষ্টা করবে, কিন্তু তুমি যখন শ্বশুর বাড়ি যাবে তোমার প্রত্যেকটা ভুল সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। যে সকল কাজের জন্য তোমার মা বাবা তোমাকে কখনোই কিচ্ছু বলে না, সেই সকল কাজের জন্য তোমাকে অনেক কথা শুনতে হবে। বাপের বাড়ির লোক অনেক কিছু সহ্য করে নেয়, অনেকভাবে নিজের সন্তানকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু শ্বশুর বাড়িতে এই সুযোগ পাওয়া যায় না। বন্ধুরা, শেঠজির এই কন্যা ধীরে ধীরে অহংকারী হতে শুরু করলো। একদিন শেঠজির স্ত্রী শেঠজিকে বলতে লাগলেন, দেখো তুমি যে তোমার মেয়েকে এত ভালোবাসো, এত ছুট দাও, এর কারণেই ও এত জেদি হয়ে গেছে। তাকে যদি কেউ কিছু বলে সে সঙ্গে সঙ্গে তার মুখের উপর উত্তর দিয়ে দেয়। শেঠজি বলল, আরে বাবা, ও তো এখনো অনেক ছোট, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। শেঠজি স্ত্রী বলতে লাগলো, শোনো, ওকে বাচ্চা মনে করে ছেড়ে দিও না, তোমার ওর প্রতি এত ভালোবাসা ওর জীবন বরবাদ না করে দেয়। তোমার কন্যার সকল আবদার পূরণ করলে তুমি হয়তো খুশি হয়ে যাও, কিন্তু ওর জীবনে এটা বড় ক্ষতি সাধন করবে, ওর এই সমস্ত কিছুর অভ্যাস হয়ে যাবে। সবসময় মনে রেখো, একটা কন্যার যখন জীবন বরবাদ হয়, ঘর সংসার ছারখার হয়ে যায়, তখন শুধুমাত্র সে দুঃখী হয় না, তার বাবা মাও সারা জীবন দুঃখ ভোগ করে। কন্যা সন্তান লালন পালন করা, তাকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলা কোনো তপস্যার থেকে বড় কিছু নয়। দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটি বড় হয়ে গেল। যখন সে কন্যা বড় হয়ে গেল তখন তার মাতা পিতার মনে একটাই চিন্তা আসলো, যেই চিন্তা সকল মা বাবার মনে আসে। তারা ভাবতে লাগলো, আমাদের কন্যা তো বড় হয়ে গেছে, এখন যেভাবে হোক তার জন্য একটা ভালো পাত্র খুঁজে তার ঘর সংসার ভালো করে সাজিয়ে দিতে পারলেই হলো। তারপরে শেঠজি একটা খুব ভালো পরিবার দেখে তার কন্যাকে বিবাহ দিয়ে দিল। কন্যা বিবাহ করে শ্বশুর বাড়ি পৌঁছালো। শ্বশুর বাড়ি গিয়ে 8 দিনও হলো না, বাড়িতে ফোন চলে এলো। ফোন তুলে শেঠজি তার কন্যাকে জিজ্ঞেস করতে লাগলো, বল মা, তুই কেমন আছিস? শেঠজির কন্যা বলতে লাগলো, বাবা, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কেমন আছি? আমি এখানে খুব দুশ্চিন্তায় পড়ে রয়েছি বাবা, আমার এখানে দম আটকে আসছে। শেঠজি তার কন্যাকে বলতে লাগলো, মারে, 8 দিনে তোর একই অবস্থা হয়েছে। কন্যা বলল, বাবা, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, আমাকে আজকেই এখান থেকে নিয়ে চলো, আমি আর এই নরকে এক মুহূর্ত থাকতে চাই না। পিতা বলতে লাগলো, মারে, 8 দিনে এমন কি হয়ে গেল যে তুই এমন কথা বলছিস? শেঠজির কন্যা বলল, বাবা, তুমি যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে এক্ষুনি চলে আসো, তুমি যেমন অবস্থায় আছো তেমন অবস্থাতেই এখানে চলে আসো আর আমাকে এখান থেকে নিয়ে যাও। পিতা বলতে লাগলো, শোন মা, তোকে আমি এত ভালো পরিবারে বিবাহ দিলাম, কত যৌতুক দিলাম, সমস্ত নগরে তোর মতো সুন্দর বিবাহ আর একজনেরও হয়নি, এত জাঁকজমক করে আমি তোর বিয়ে দিলাম, আর তারপরে তুই এমন কথা বলছিস? কন্যা বলতে লাগলো, বাবা, আমি ফোন রাখছি, তুমি এক্ষুনি চলে আসো, তুমি এক্ষুনি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও, যদি আমাকে তুমি বেঁচে থাকতে দেখতে চাও তাহলে আমাকে আর এক মুহূর্ত এখানে রেখো না, তা না হলে আমি বলে দিলাম তুমি তোমার মেয়ের মুখ দেখতে পারবে না। বন্ধুরা, সেই অসহায় পিতা কি বা করতে পারত? এই কারণেই সব সময় মাথায় রাখা উচিত, কন্যার পিতা হওয়া মুখের কথা নয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শেঠজি তার কন্যার গৃহে পৌঁছলো। যখন তিনি মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছলেন তখন সেখানকার ব্যক্তিরা না তাকে কোনো আদর আপ্যায়ন করলো, না তো তারা তাকে বসতে বলল। মেয়ের শ্বশুর মশাই যেখানে বসেছিলেন সেখান থেকে উঠে চলে গেলেন। জামাই ও শ্বশুরকে দেখে সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এমনকি ছোট দেওরও কোনো কথাই বলল না। যখন কেউ কোনো কথা বলল না তখন পিতা তার কন্যার ঘরে পৌঁছলো। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, একটি কন্যার খারাপ আচরণের জন্য তার মাতা পিতা তার শ্বশুর বাড়িতে অপমানিত হতে পারেন।
অপরদিকে কন্যার ব্যবহার যদি ভালো হয়, সে যদি সকলকে আপন করে নিতে পারে, তবে তার মাতা পিতাও তার শ্বশুর বাড়িতে সম্মানের অধিকারী হয়। বন্ধুরা, ওই পিতা যখন তার কন্যার সঙ্গে সাক্ষাৎ করলো, তখন তার কন্যা বলতে লাগলো, বাবা এক্ষুনি এখান থেকে চলো, এখানকার জলও তুমি গ্রহণ করবে না। পিতা বলতে লাগলো, তুমি এমন কেন বলছো মা? এটা তোমার ঘর, এটা তোমার শ্বশুর বাড়ি। কন্যা তখন চিৎকার করে বলতে লাগলো, চুলোয় যাক এমন শ্বশুর বাড়ি, এমন শ্বশুর বাড়ির আমার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এক মুহূর্ত টিকতে পারছি না, এখানে আমার নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে যাচ্ছে। শেঠজি তখন কন্যাকে বলতে লাগলো, দাঁড়াও, আমি তোমার শাশুড়ির সঙ্গে কথা বলছি। শেঠজির কন্যা তখন আবারও চিৎকার করে বলতে লাগলো, ওই ডাইনির কাছ থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, ও তো একটা ডাইনি, ওর কাছ থেকে কিচ্ছু জিজ্ঞেস করো না, ওর জন্যই তো আমি এত কষ্ট ভোগ করছি। পিতা বলতে লাগলো, তুমি একবার দাঁড়াও তো, আমি ওনার সঙ্গে কথা বলছি। এমনটা বলে শেঠজি তার মেয়ের শাশুড়ির কাছে পৌঁছলো আর গিয়ে বলল, কি বেয়ান, কেমন আছেন? আমি এক্ষুনি আসলাম। তখন শাশুড়ি বলে উঠল, দেখতে পাচ্ছি আপনি এসেছেন, আমি চোখে চশমা পরে রইনি, তা এসেছেন তো এমনকি রাজকার্য উদ্ধার করেছেন। পিতা মনে মনে ভাবল, এটা কেমন ব্যবহার। তারপর শেঠজি বলল, বেয়ান, আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। শাশুড়ি বলতে লাগলো, নিয়ে যেতে চান তো এক্ষুনি নিয়ে যান, আপনার মেয়ে আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। আপনার মেয়ে রোজ 8টা-9টার সময় ঘুম থেকে ওঠে, সারা দিনে কোনো কাজ করে না, তাকে রোজ ভালো মন্দ রান্না করে তার হাতের সামনে দিতে হবে, আর কেউ যদি তাকে কিছু বলে দেয় তাহলে তাকে এত কথা শোনায় যে তার পেটের ভাত হজম হয়ে যায়। এমন মেয়ে আপনি আমাদেরকে দিয়েছেন, নিয়ে যান একে, আর আপনি যে যৌতুক আমাদের দিয়েছেন সেগুলোও নিয়ে যান। আমার আপনাদের যৌতুকও চাই না, আর আপনার কন্যাও চাই না। শাশুড়ির মুখে এমন কথা শুনে পিতার মাথা হেট হয়ে গেল। তারপর তিনি নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। যাওয়ার সময় শাশুড়িকে বলে গেলেন, বেয়ান, 15 দিন পর মেয়েকে দিয়ে যাব। শাশুড়ি বলতে লাগলেন, দাদা, এমন বৌমাকে আমরা চাই না, আপনি চাইলে সারা জীবন ওকে নিজের কাছেই রেখে দিন। শাশুড়ির মুখে এমন কথা শুনে পিতা বুঝে গেল নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা ঘটেছে। নিজের কন্যাকে গাড়িতে বসালেন এবং নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাস্তায় যেতে যেতে শেঠজি তার কন্যাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি আমাকে একটা কথা বলো তো, এমনভাবে কি করে তোমার শ্বশুরবাড়ির লোক তোমার উপর বিরূপ হয়ে গেল? মেয়ে বলতে লাগলো, বাবা, তুমি আমাকে কোন গাইয়া ভূতদের কাছে পাঠিয়েছো? এর থেকে ভালো তো তুমি আমাকে বিয়ে না দিয়ে সারা জীবন তোমার কাছেই রেখে দিতে। শেঠজি তখন বলতে লাগলো, মা, তুমি চিন্তা করো না, তুমি আমাকে বলো তো তোমার শ্বশুরবাড়ির লোকরা কেমন? মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলো, দেখলে না তুমি, একদম নরকের মতো। তারপর শেঠজি শাশুড়ির সম্বন্ধে জিজ্ঞেস করায় মেয়ে বলে উঠলো, ওনার সম্বন্ধে তো কোনো কিছু জিজ্ঞেস করোই না, উনি তো একটা আস্ত ডাইনি। পিতা জিজ্ঞেস করলো, শ্বশুর কেমন? কন্যা উত্তরে বলল, শ্বশুর তো একদম রাক্ষসের মতো। তারপর শেঠজি বলল, তোমার দেওরের স্বভাব কেমন? তখন মেয়ে চিৎকার করে বলতে লাগলো, আরে ও তো 1 নম্বরের ঠকবাজ, সারা দিন ঘুরে ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। তারপর শেঠজি বলল, আচ্ছা এবারে তুমি বলো তো তোমার ননদ কেমন? মেয়ে উত্তরে বলল, ননদের কথা তো আমাকে জিজ্ঞাসাই করো না, সব সময় আমার সঙ্গে ঝগড়াঝাটি করে, সারা দিন এর কথা ওকে, ওর কথা তাকে বলে বেড়ায়। শেষে শেঠজি বলল, আচ্ছা তুমি আমাকে তোমার স্বামীর সম্বন্ধে বলো, তোমার স্বামী কেমন? মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, ওর কথা তো আমাকে জিজ্ঞাসা করো না বাবা, ও তো সাক্ষাৎ যমরাজ। পিতা মনে মনে ভাবল, স্বামী যমরাজ, শ্বশুর রাক্ষস, শাশুড়ি ডাইনি, দেওর নিষ্কম্মা, আর ননদ ঝগড়ুটি। তারপর পিতা নিজের কন্যাকে জিজ্ঞেস করলো, মা, এবার বলো তো তোমার আশপাশের পাড়া প্রতিবেশী কেমন? উত্তরে মেয়ে বলল, প্রতিবেশী তো একেবারে বদমাশ প্রকৃতির। পিতা নিজের কন্যার সমস্ত কথা বুঝে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, একজন খারাপ হতে পারে, দুজন খারাপ হতে পারে, বাড়ির লোকও খারাপ হতে পারে, কিন্তু পাড়া প্রতিবেশীও খারাপ। বন্ধুরা, সেই কন্যার পিতা খুবই বুদ্ধিমান ছিল, আর এটা তো হওয়াটা স্বাভাবিক। কন্যার পিতামাতাকে বুদ্ধিমান তো হতেই হবে।
পিতা ভাবতে লাগলো শ্বশুর বাড়ির লোকেরা কেউ খারাপ নয়, খারাপ তো আমার মেয়ে নিজে। আমার মেয়ের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কেউই তো ভালো না। সমস্ত ঘরে যাকেই দেখবে সেই ওর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যার দিকেই তাকাবে সে ওর বদনামি করছে। মেয়ে তখন তার পিতাকে আদো আদো সুরে বলতে লাগলো, বাবা আমি আর কখনো ওই বাড়ি যাব না। পিতা বলল, না মা, যাস না, আর তোকে ওই বাড়ি যেতে হবে না। তোর বাবার বাড়ি কি কম বড়? তুই তোর বাবার কাছে থাকবি, সারা জীবন তুই আমার কাছে সুখে থাকতে পারবি। জানিস তো আমার কাছে কোনো কিছুর কোনো অভাব নেই। বন্ধুরা, শেঠজি তখন তার কন্যাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। অপরদিকে কন্যার বৌদিরা যখন দেখলো যে তার ননদ আবারও এখানে চলে এসেছে এবং সে সব সময়ের জন্য ওখানেই থাকবে, তখন তারা ভাবতে লাগলো এখন থেকে তো সারা জীবন আমাদের বুকের উপরেই মোম ডলতে এসেছে। একটা কথা কঠিন সত্য, সেটা হলো বিবাহের পর 5 দিন 6 দিন বা 7-8 দিনের জন্য বাপের বাড়ি যাওয়া একটি কন্যার জন্য সুখ এবং শান্তির কারণ হতে পারে, কিন্তু তার থেকে বেশি দিন যদি কোনো কন্যা বিবাহের পর তার বাপের বাড়িতে থাকে তবে তার সম্মান হানি হয়। 5-10 দিনের জন্য বৌদিরাও নিজের ননদকে খুবই যত্ন করে, তাকে ভালোবাসে, কিন্তু তার থেকে অধিক হয়ে গেলে তাদের খারাপ রূপটাও ননদকে দেখতে হয়। বন্ধুরা, শেঠজির পুত্রবধূরাও শেঠজির কন্যাকে 5-6 দিন খুবই আদর সৎকার করলো, কিন্তু তারপরে যখন তারা জানতে পারলো যে আজ থেকে তাদের ননদ এখানেই থাকবে, তখন তারা নিজের ননদের হাতে ঝাড়ু ধরিয়ে দিল। তারা বলতে লাগলো, অনেক হয়েছে আদর আপ্যায়ন, এখানে যদি সারা জীবনের জন্য থাকতে হয় তাহলে কাজ তো করতেই হবে। শেঠজির কন্যা বলতে লাগলো, বৌদি তুমি তো আমাকে এত ভালোবাসতে, আর এখন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো। বৌদি বলতে লাগলো, মানিয়ে গুছিয়ে থাকলে তবেই ভালোবাসা পাবে। আগের ব্যাপার অন্য ছিল, তুই তখন বিবাহিত ছিলিস না, আর এখন তোর বিয়ে হয়ে গেছে, তোর একটা শ্বশুর বাড়ি আছে, আর শ্বশুর বাড়ি ছেড়ে তুই যদি বাপের বাড়ি থাকতে আসিস তাহলে কিভাবে তোর সঙ্গে ভালো ব্যবহার করি বল। যখন আমরা জানতে পারছি সারা জীবন তুই আমাদের বুকের উপরই মোম ডলতে এসেছিস। মেয়েটি ভাবতে লাগলো, আরে আমার বৌদির স্বভাব তো একদম বদলে গেছে। বন্ধুরা, বিবাহের পর যদি কন্যা নিজের বাপের বাড়িতে বেশি দিন থাকে তাহলে তার সঙ্গে এমনটাই পরিণতি হয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। যখন সেই কন্যা মন্দিরে গেল তখন মন্দিরের লোকদেরও কেমন যেন অসুবিধা হতে লাগলো। আশেপাশের পাড়া প্রতিবেশীরাও নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, আরে বাপের বাড়ি থাকতে থাকতে এর 2 মাস কেটে গেল, এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে কেউ নিতে এলো না, ওর স্বামীও তো আসে না। বন্ধুরা, এটাও সত্য, যখন কোনো কন্যা তার বাপের বাড়িতে থাকে তখন আশেপাশের পাড়া প্রতিবেশীদের যেন রাতের ঘুম উড়ে যায়। ঘরের বাইরে বেরোলে বান্ধবীরা জিজ্ঞেস করে, একা একা ঘুরছিস কেন, জামাইবাবু নিতে আসেনি? এমনই ওই কন্যার সঙ্গেও হলো। তখন শেঠজির মেয়ে উত্তরে বলল, এমন স্বামীর থেকে তো স্বামী না থাকা অনেক ভালো। সে না তো আমাকে নিতে আসছে আর না তো আমাকে বাপের বাড়িতে শান্তি মতো থাকতে দিচ্ছে। যেখানেই যাচ্ছি না কেন, মন্দিরে যাই, বিবাহ অনুষ্ঠানে যাই বা কারোর জন্মদিনে যাই, সবাই আমাকে একটা কথাই জিজ্ঞেস করে, কিরে স্বামী নিতে আসছে না, কবে নিতে আসবে, কবে শ্বশুরবাড়ি যাবি? বন্ধুরা, এইভাবেই শেঠজির কন্যাও বারবার মনে আঘাত পেতে লাগলো। সে যেখানেই যেত সেখানেই একটাই কথা তাকে সবাই জিজ্ঞেস করত, শ্বশুরবাড়ির থেকে এখনো কেন নিতে আসলো না, স্বামী এখনো কেন তোর সঙ্গে সাক্ষাৎ করতে আসলো না। শেঠজির কন্যা এই কথা শুনে হয়রান হয়ে গিয়েছিল। শেঠজির কন্যা মনে মনে ভাবতে লাগলো, এখানে থাকা তো আরো বেশি কষ্টকর হয়ে গেছে আমার জন্য। পাড়া প্রতিবেশীর তো আমাকে নিয়ে অনেক সমস্যা হয়েছে দেখছি, আমি কেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি না, যেখানে যাব একই কথা শুনতে হচ্ছে। সকাল বিকাল পাড়ার মহিলারা একজোট হয়ে শুধু আমারই কথা বলে, তাদের একটাই কথা শেষ রয়ে গেছে যে শেঠজির কন্যা শ্বশুর বাড়ি যায় না, মনে হয় তার বর তাকে ছেড়ে দিয়েছে। তাদের আলোচনার যেন আর কোনো বিষয়ই নেই, এই একটা কথা তাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা সকলে এটাও বলতো, আরে আমরা তো জানতাম ওই মেয়ের সঙ্গে এমনটাই হবে,
সব সময় এত রাগ, এত জেদ, এত অহংকার। এত অহংকারী মেয়ে আবার শ্বশুর বাড়িতে টিকতে পারে নাকি? বন্ধুরা, ধীরে ধীরে সেই কন্যা খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখানে তো আমার বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। 3 মাসের মধ্যে তার জীবন যেন নরকে পরিণত হয়েছিল। একদিন শেঠজির কন্যা চুপচাপ হয়ে এক জায়গায় বসেছিল। তখন শেঠজি তার কন্যার দিকে তাকালেন এবং দেখলেন তার কন্যা মনমরা অবস্থায় এক জায়গায় চুপচাপ বসে আছে। শেঠজি তার কন্যাকে গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে মা, তোর কি হয়েছে? এইভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? তখন শেঠজির কন্যা তার পিতাকে বলতে লাগলো, বাবা, আমার শ্বশুরবাড়ি তো আমার কাছে নরক ছিল। ভেবেছিলাম বাপের বাড়িতে গিয়ে আমি শান্তিতে জীবন কাটাতে পারবো, কিন্তু জবের থেকে এখানে এসেছি আমার বেঁচে থাকাও মুশকিল হয়ে গেছে। যার দিকেই তাকাই সেই শুধুমাত্র আমার কথাই আলোচনা করে, সকলেই আমাকে সন্দেহ করে। যার সঙ্গে কথা বলতে যাই তার প্রথম প্রশ্ন এটাই হয়, জামাইবাবু কোথায়? জামাইবাবু আসে না কেন? তোকে নিয়ে যাচ্ছে না কেন? তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? শুধু এই একটাই প্রশ্ন। এখন তাদের জামাইবাবু তো আমার জীবন যাপন করাই মুশকিল করে দিয়েছে। এর থেকে তো ভালো হতো আমার বিয়েই না হতো। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখা প্রয়োজন, যখন পাড়া প্রতিবেশীরা কোনো বিষয় নিয়ে আলোচনা করে অথবা সমাজ কোনো একটি বিষয় নিয়ে সমালোচনা করে, তখন সব সময় সেটা খারাপের জন্য হয় না। অনেক সময় তাদের এই সমালোচনা করা, তাদের এই রোকটোক করা আমাদের জন্য শুভ ফল প্রদান করে থাকে। শেঠজি বলতে লাগলো, শোন মা, শহরে একটি সন্ত মহাত্মা এসেছেন। আমি ওনার কাছে গেছিলাম এবং তোর সম্বন্ধে ওনার সঙ্গে চর্চা করেছিলাম। কন্যা বলতে লাগলো, তাহলে সেই সন্ত মহারাজ আমার সম্বন্ধে কি বলল বাবা? শেঠজি বলতে লাগলো, সবার আগে শান্ত হয়ে আমার কথা মন দিয়ে শোন। ওই মহাত্মা আমাকে একটি মন্ত্র দিয়েছেন। উনি বলেছেন, যদি তোমার কন্যা 6 মাস পর্যন্ত এই মন্ত্র প্রতিদিন জাপ করতে পারে, তাহলে তোমার কন্যার শ্বশুরবাড়ি তার হাতের মুঠোয় চলে আসবে। কন্যা বলতে লাগলো, আমার হাতের মুঠোয় চলে আসবে? শেঠজির কন্যা এমনটাই তো চাইতো। সে চাইতো সকলে তার কথায় ওঠা বসা করুক, সে মহারানীর মতো শ্বশুর বাড়িতে থাকুক আর সবাই তার হয়ে কাজ করুক। সে কন্যা শুধু শ্বশুর বাড়ির রাজপাট চাইতো, আর কিছুই তার চাহিদা ছিল না। সে চাইতো সে যেন ঘরের কর্ত্রী হয়ে থাকুক, তার কারোর কথা শুনে না চলতে হয়। শেঠজি তার কন্যাকে বলতে লাগলো, শোন মা, 6 মাসের মধ্যে তোর শ্বশুর বাড়ির ভোল বদলে যাবে। তুই আমাকে বল, তুই কি শ্বশুর বাড়ি যেতে চাস? তখন শেঠজির কন্যা বলতে লাগলো, হ্যাঁ বাবা, যদি এমনটা হয়ে যায় তাহলে আমি কেন যেতে চাইবো না? কন্যা বলতে লাগলো, আমি যদি যাই তাহলে কি সব কিছু আমার হাতের মুঠোয় চলে আসবে? শেঠজি বলল, হ্যাঁ মা, আমি সত্যি বলছি, সমস্ত ঘর বাড়ি সমস্ত সদস্য তোর হাতের মুঠোয় চলে আসবে। তোর স্বামী তো সব সময় তোর আগে পিছে ঘোরাঘুরি করবে, তোর শাশুড়ি তোর পা ছোবে। কন্যা বলতে লাগলো, বাবা, তুমি কি সত্যি কথা বলছো? সত্যি সত্যিই আমার শাশুড়ি আমার পা ছোবে? শেঠজি বলতে লাগলো, হ্যাঁ রে মা, সব কিছু তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওই মহাত্মা বলেছেন যে 6 মাস পর্যন্ত তোর এই মন্ত্রটা জাপ করতে হবে। শেঠজির কন্যা বলতে লাগলো, বাবা দেখো, এই মন্ত্রতন্ত্র তো আমার মনে থাকবে না, অন্য কোনো কাজ যদি করতে হয় তাহলে বলো। তখন শেঠজি বলতে লাগলো, ঠিক আছে, তোর হয়ে আমি মন্ত্র জাপ করে নেব, কিন্তু সাধনা তোকেই করতে হবে, তাহলে তাড়াতাড়ি তুই ফল পাবি। কন্যা শেঠজিকে বলতে লাগলো, কিন্তু বাবা, আমার কি সাধনা করতে হবে? শেঠজি বলল, সাধনা করতে হবে শুধু এটাই যে 6 মাস কাউকে কোনো উত্তর দিবি না, 6 মাস পর্যন্ত চুপচাপ ঘরের কাজ করে যাবি। শেঠজি বলল, তুই কি এই কাজটি করার জন্য প্রস্তুত? কন্যা বলল, হ্যাঁ বাবা, আমি এই কাজটা করতে চাই। শুধু 6 মাসেরই তো ব্যাপার, 6 মাস পর আমার শ্বশুরবাড়ি আমার হাতের মুঠোয় চলে আসবে, তারপর আমি সবাইকে দেখে নেব। তখন তার পিতা বলতে লাগলো, হ্যাঁ রে মা, প্রত্যেকটি মানুষ তোর ইশারার উপর নাচবে। যদি আমার কথা ঠিক না হয়, এটা তো তোরই ঘর, তুই আবার এখানে ফেরত চলে আসিস, তারপর তুই আমার কাছে সারা জীবন আরামসে থাকিস।
বন্ধুরা, তারপর সেই পিতা তার কন্যাকে নিয়ে তার শ্বশুর বাড়ি পৌঁছলো। সবাই যখন দেখলো তাদের বৌমা আবার ঘরে ফিরে এসেছে, তারা মনে মনে বিরক্ত হলো। তারা সকলে ভাবতে লাগলো, দেখো আবার চলে এসেছে আমাদের মাথা নষ্ট করার জন্য। শ্বশুর বাড়ির কেউই সেই কন্যার সঙ্গে কোনো কথা বলল না। স্বামী বলতে লাগলো, চলে এসেছিস কলঙ্কিনী আমার ঘরকে বরবাদ করার জন্য। স্বামীর এমন কথা শুনে সেই কন্যা অত্যন্ত রেগে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই তার পিতা বলে উঠল, সাধনা করতে হবে, তুই কিচ্ছু বলবি না 6 মাস পর্যন্ত। দেখ, যদি কারোর কথায় কোনো উত্তর দিয়ে দিস তাহলে আমি কিন্তু তোর হয়ে কিচ্ছু করতে পারবো না। তারপর শেঠজি তার কন্যাকে নিয়ে তার শাশুড়ির কাছে গেল। শেঠজি বলল, বেয়ান, আমি আপনার বৌমাকে নিয়ে এসেছি। কন্যার শাশুড়ি সঙ্গে সঙ্গে বলে উঠল, দাদা কেন নিয়ে এসেছেন একে? এ তো আমাদের ঘর সংসার বরবাদ করে দেবে। আপনি দয়া করে আপনার কন্যাকে এখান থেকে নিয়ে যান, আমাদের ওকে কোনো প্রয়োজন নেই। তখন হাত জোর করে সেই কন্যার পিতা তার শাশুড়িকে বলতে লাগলো, বেয়ান, একবারের জন্য ওকে সুযোগ দিয়ে দিন। একবারের জন্য তো সবাইকে সুযোগ দেওয়া উচিত। তখন সে কন্যার শাশুড়ি বলতে লাগলো, ঠিক আছে দাদা, আপনি যখন বলছেন তাহলে একবারের জন্য অবশ্যই ওকে সুযোগ দেব। এমনটা বলে শেঠজি তার নিজের ঘরের দিকে প্রস্থান করতে লাগলেন। আর যাওয়ার সময় তার কন্যাকে বলে গেলেন, দেখ মা, 6 মাসের জন্যে তোকে এই সাধনা করতে হবে। তারপর থেকে তোর শ্বশুর বাড়ি তোর হাতের মুঠোয় থাকবে, তুই যা ইচ্ছা তাই করতে পারবি। আমার একটা কথা সব সময় মনে রাখবি, কেউ তোকে যা কিছু বলুক না কেন, রেগে মেগে বলুক বা হাসি ঠাট্টা করে বলুক, আমার এই একটা কথা সব সময় মাথায় রাখবি, চুপ থাকবি। মনে রাখবি এটাই তোর সাধনা, তোকে এই সাধনা পূরণ করতে হবে। বন্ধুরা, এমনটা বলে ওই শেঠজি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। যেমন তেমন ভাবে সেই কন্যার রাতটা শ্বশুর বাড়িতে কাটালো। সকালে ঘুম থেকে উঠেই সে তার শাশুড়ির কাছে পৌঁছে গেল এবং তার পা ছুঁয়ে নিল। তারপর বলতে লাগলো, মা, আমাকে আশীর্বাদ দেবেন না? বন্ধুরা, সেই কন্যার শাশুড়ি তো প্রথম থেকেই তার উপর রেগেছিল, কিন্তু যখনই সে শাশুড়ির পা ছুঁয়ে বলল, মা, আমাকে আশীর্বাদ দেবে না, তখনই তার মনে কেমন একটা উত্তেজনার প্রবাহ হলো। সে বলতে লাগলো, এতদিন তো আমার সঙ্গে এত বাজে ব্যবহার করেছে, আর এখন আমার আশীর্বাদ চাইছে। এটা আমার সেই বউ তো, যাকে আমি একটা বললে সে আমাকে 10টা শোনাতো, আর আজকে আমার পা ছুঁয়ে আশীর্বাদ চাইছে। বৌমা পা ছুঁয়ে বলতে লাগলো, মা, যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আজকের পর থেকে আমি আর কখনো কোনো ভুল করব না। আপনি দয়া করে আমার ভুলগুলোকে ক্ষমা করুন আর আমাকে আশীর্বাদ দিন। বন্ধুরা, বলা হয় একজন শাশুড়ির আর কি বা চাই, তার বৌমা যদি তার চরণে মাথা রেখে বলে, মা, আমাকে আশীর্বাদ দিন, তার হৃদয় প্রফুল্লিত হয়ে যায়, সে তার সমস্ত কিছু উজাড় করে দিতে চায়। বন্ধুরা, তারপর সেই শাশুড়ি তার বৌমাকে অনেক আশীর্বাদ দিলেন। তারপর সেই কন্যা সোজা রান্নাঘরে ঢুকে গেল এবং রান্নাঘরে গিয়ে কাজ করা শুরু করলো। ওদিকে যখন সেই কন্যার শাশুড়ি রান্নাঘরে বাসনের আওয়াজ শুনতে পেল, তখন সে তার কন্যাকে জিজ্ঞেস করলো, রান্নাঘরে গিয়ে দেখতো কোনো বিড়াল ঢুকলো না তো? ননদ যখন রান্নাঘরে গিয়ে দেখলো তার বৌদি রান্নাঘরে কাজ করছে, তখন সে তার মাকে গিয়ে বলল, মা, রান্নাঘরে বিড়াল ঢোকেনি, এ তো আরেকটা বিড়াল। মা বলল, তার মানে কি বলছিস? ননদ বলতে লাগলো, তোমার বৌমা ঢুকেছে রান্নাঘরে, রান্নাঘরে কাজ করছে সে। বন্ধুরা, শাশুড়ি যখন এমন কথা শুনলো তার মন আরো গলে গেল। তারপর শেঠজির কন্যা চুপচাপ সুন্দর সুন্দর রান্না করলো এবং তার শাশুড়িকে খেতে দিল। শাশুড়ি যখন বৌমার এমন ব্যবহার দেখলো তার মন খুশিতে ভরে যেতে লাগলো। তারপর শ্বশুর যখন বাড়িতে আসলো তখন সেই কন্যা তার শ্বশুরের পা ছুঁয়ে আশীর্বাদ নিল এবং খাবারের থালা নিয়ে তার শ্বশুরের কাছে দিল। হাত জোর করে সে তার শ্বশুরকে বলতে লাগলো, বাবা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। শ্বশুর যখন দেখলো এ তো আমার সেই বৌমা যাকে একটা কথা বললে সে 10টা উত্তর দিত, সে আজ হাত জোর করে আমার সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, একজন শ্বশুর একজন পিতার কে বা চাই, তার শুধু এতটুকুই চাহিদা, আমার ছেলে আমার ছেলের বউ যেন আমাকে সম্মান করে, সময় মতো তার যত্ন করুক, তাকে ভোজন দিক, শুধু এতটুকুই তাদের চাহিদা থাকে।
বন্ধুরা, তারপর থেকে শেঠজির কন্যা রোজ সকাল 6টায় উঠে যেত। যেই কন্যা সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠত, সে সকাল 6টায় ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে নিত। ঘরের পুজো আচ্ছা করে সে রান্নাঘরে প্রবেশ করত এবং ঘরের সকলের জন্য সুস্বাদু ভোজন বানাতো। সে নিজের স্বামী, নিজের দেওর, নিজের ননদের খেয়াল রাখলো, তাদের সকলকে সময় মতো ভোজন করাতো। কখনো যদি কেউ তাকে কিছু বলতো, সেই কন্যা অত্যন্ত রেগে যেত। তার মনে হতো যেন একে কাঁচাই খেয়ে ফেলি। কিন্তু তখনই তার পিতার কথা মনে পড়ে যেত। তার পিতা তাকে বলেছিল, কখনোই তুমি তোমার সাধনা থেকে সরে যেও না, শুধু 6 মাসেরই তো ব্যাপার। বন্ধুরা, যখন ঘরে তার সঙ্গে কেউ রেগে মেগে কথা বলতো, তার খুব রাগ হতো। কিন্তু যখনই সে ওই সাধনার কথা মনে করত, সে ভাবতো, ব্যাস 6 মাসেরই তো ব্যাপার, 6 মাস একবার কেটে যাক, তারপর আমি এদের সবাইকে দেখে নেব। এইভাবেই তার জীবন অতিবাহিত হতে লাগলো। এইভাবেই সময় কাটতে লাগলো। সে চুপচাপ সবার কথা শুনতো, সবার খেয়াল রাখতো। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন শেঠজির কন্যাকে তার শাশুড়ি ডেকে পাঠালো। যখন শেঠজির কন্যা তার শাশুড়ির ঘরে প্রবেশ করলো, তখন তার শাশুড়ি বলল, আসো মা, এখানে এসে বসো। শেঠজির কন্যা যখন তার শাশুড়ির পাশে এসে বসলো, তখন তিনি তার হাতে ঘরের চাবি ধরিয়ে দিয়ে বললেন, দেখ মা, তুই আমার মেয়ের মতো, তুই তো আমার ঘরের লক্ষ্মী। আজ থেকে আমি এই ঘরের সমস্ত দায়িত্ব তোকে দিলাম। এমনটা বলে শাশুড়ি তাকে ঘরের চাবি দিয়ে দিল। বন্ধুরা, একটা বৌমার কি বা চাই? সমস্ত ঘরের সকল সদস্যরা তাকে ভালোবাসবে, তার কথা শুনে চলবে, শুধু এতটুকুই তার চাহিদা থাকে। যখন সে কন্যার শাশুড়ি তাকে ঘরের চাবি দিল, তখন তার মন খুশিতে ভরে গেল। তারপর সেই কন্যার শাশুড়ি তার ছেলেকে ডেকে পাঠালো। ছেলে যখন ঘরে প্রবেশ করলো, তখন তার ছেলেকে তার বৌমার পাশে বসিয়ে বলল, দেখ, তুই যা অর্থ উপার্জন করিস এখন থেকে আর আমাকে দিবি না, সমস্তটাই তুই তার বউকে দিবি, কারণ ও ঘরের লক্ষ্মী। আজ থেকে ঘরের সমস্ত কিছু দায়িত্ব ওর উপর আমি দিয়েছি। বন্ধুরা, সেই কন্যা যখন তার শাশুড়ির মুখে এই কথা শুনলো, তার খুশির ঠিকানা রইল না। সে মনে মনে ভাবতে লাগলো, বাবা আমার ঠিক কথাই বলেছিল, সাধনার প্রভাব 1 মাসের মধ্যেই দেখা যাচ্ছে। বাবা তো বলেছিল 6 মাস লাগবে, কিন্তু 1 মাসের মধ্যেই সাধনার প্রভাব পড়তে শুরু করলো। 1 মাসের মধ্যেই ঘরের চাবি আমার হাতে চলে আসলো। পরিবারের সকল সদস্য আমার কথা শুনে চলছে, সকলেই আমার কথা মানছে। আমি তো শুধু এতটুকুই চেয়েছিলাম। বন্ধুরা, শেঠজির সেই কন্যা এটাই তো চাইছিল, কিন্তু ভেতর থেকে সে তখনও রেগেই ছিল। তার মন থেকে প্রতিশোধের ভাবনা তখনও যায়নি। সে মনে মনে ভাবতো, 6 মাস পর আমি এদের সবাইকে দেখে নেব, সবার প্রত্যেকটা কথার উত্তর আমি দেব। এইভাবেই সেই কন্যা তার পিতার কথা মনে করে 6 মাস পর্যন্ত তাদের সকলের সেবা করতে লাগলো। তার এত ভালো ব্যবহারে শ্বশুরবাড়িতে তার প্রশংসায় সকলে পঞ্চমুখ হয়ে উঠল। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। যখন 3 মাস কেটে গেল, তখন সেই তেজি কন্যার সমস্ত তেজ আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। তার মনের সমস্ত হিংসা, সমস্ত রাগের সমাপ্ত হতে থাকলো। তার অন্তরে প্রেম ভাবনার উৎপত্তি ঘটল। বন্ধুরা, শ্রাবণ মাসে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার একটা নিয়ম থাকে। এমনই শ্রাবণের এক দিনে শেঠজির ছেলে তার বোনকে নিতে তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছলো। তখন সে তার বোনকে বলতে লাগলো, বোন, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, শ্রাবণ মাস চলে এসেছে, বাপের বাড়ি তো যেতে হবে। তখন সে কন্যা তার ভাইকে বলতে লাগলো, আগে গিয়ে আমার শাশুড়ির কাছ থেকে আজ্ঞা নিয়ে এসো, আমার শ্বশুরের কাছ থেকে আজ্ঞা নিয়ে এসো, তারপরেই আমি তোমার সঙ্গে যেতে পারবো। ভাই বলতে লাগলো, শাশুড়ির কাছ থেকে আজ্ঞা নেব? কন্যা বলতে লাগলো, হ্যাঁ, শাশুড়ির কাছ থেকে আজ্ঞা নে, যদি তিনি আমাকে যেতে দেন তবেই আমি তোর সঙ্গে যেতে পারবো। তারপর সেই কন্যার ভাই তার শাশুড়ির কাছে গিয়ে বলল, মাসিমা, আমি আমার বোনকে নিতে এসেছি, শ্রাবণ মাস পড়েছে,
এখন তো সকলেই তার বাপের বাড়িতে যায়। শাশুড়ি বলতে লাগলো, নিয়ম তো পালন করতেই হবে বাবা, কিন্তু বেশি দিনের জন্য আমার এই বৌমাকে তোমাদের বাড়িতে রেখো না। রাখি বন্ধনের পরের দিনই ওকে বাড়িতে পাঠিয়ে দিও, কারণ ওকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। কারণ তোমার বোন আমাদের বাড়ির লক্ষ্মী, যদি ও আমার ঘর ছেড়ে চলে যায় আমার ঘর কিভাবে চলবে? আমার দিন রাত কাটতে চাইবে না। বন্ধুরা, তারপর সেই কন্যা নিজের ভাইয়ের সঙ্গে নিজের বাপের বাড়িতে আসলো। তারপর সে যখন তার পিতার সঙ্গে সাক্ষাৎ করলো, তার পিতা তাকে জিজ্ঞেস করলো, মারে তোর শাশুড়ি এখন কেমন আছেন? সে তো ডাইনি ছিল, সব সময় তোর উপর অত্যাচার করত। মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, না বাবা, ওনার সম্বন্ধে এমনটা বলো না, উনি আমাকে খুব ভালোবাসেন, তিনি কোনো মতেই ডাইনি হতে পারেন না, তিনি তো আমার ভালো মা, মায়ের থেকেও বেশি ভালোবাসে আমাকে। তখন পিতা বলে উঠল, শ্বশুর তো তোমার রাক্ষস। সঙ্গে সঙ্গে কন্যা বলে উঠল, বাবা, আমার শ্বশুর মশাইয়ের সম্বন্ধে তুমি এমনটা বলবে না, আমি ওনার সম্বন্ধে একটা খারাপ শব্দও শুনতে পারবো না, উনি কোনো মতেই রাক্ষস হতে পারেন না, উনি তো আপনার থেকেও বেশি আমাকে ভালোবাসেন। তোমার দেওর তো এক নম্বরের ধূর্ত ব্যক্তি, সে সারাদিন আলসি হয়ে বিছানায় পড়ে থাকে। সঙ্গে সঙ্গে তার কন্যা বলতে লাগলো, না বাবা, ও তো আমার ভাইয়ের মতো, ওর সম্বন্ধে এমন কথা বলো না, তাহলে নিশ্চয়ই তোমার ননদ তোমার উপর খুব অত্যাচার করে, সে তো এক নম্বরের দুষ্ট মহিলা ছিল। শেঠজির কন্যা সঙ্গে সঙ্গে বলে উঠল, না বাবা, ওর সম্বন্ধে তুমি এমনটা বলো না, ও তো এখন আমার সব থেকে ভালো বান্ধবী হয়ে গেছে। তখন শেঠজি বলে উঠল, কিন্তু তোর স্বামী সে তো পাক্কা যমরাজ ছিল। শেঠজির কন্যা বলে উঠল, না বাবা, আমার স্বামীর সম্বন্ধে তুমি এমনটা বলো না, ও তো দেবতার সমতুল্য, ওনার সম্বন্ধে আমি একটাও খারাপ কথা শুনতে পারবো না। তারপর পিতা জিজ্ঞেস করলো, তোমার আশেপাশের পাড়া প্রতিবেশী তারা তো খুবই খারাপ ছিল। তখন শেঠজির কন্যা বলতে লাগলো, না বাবা, আমার পাড়া প্রতিবেশীও খুব ভালো, তারা আমার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করেন। বন্ধুরা, শেঠজি যখন তার কন্যার মুখে এই সমস্ত কথা শুনলেন, তিনি মনে মনে ভাবতে লাগলেন, একদিন আমার মাথা হেট হয়ে গিয়েছিল, আর আজ সম্মানে আমার মাথা অনেক উঁচু হয়ে গেছে। আমার কন্যা আমার মান সম্মান বজায় রেখেছে, সে আমার মান সম্মানের দাম রেখেছে। আমি এখন গর্বের সঙ্গে বলতে পারি, আমি একজন কন্যার পিতা। বন্ধুরা, বলা হয় একজন কন্যা চাইলে শ্বশুর বাড়িতে তার পিতার মান সম্মান বাড়িয়ে তুলতে পারে, সমাজে তার পিতার মাথা উঁচু করে দিতে পারে। আর একজন কন্যা যদি চায়, তার পিতার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেতে পারে। বন্ধুরা, তারপর থেকে সেই কন্যা খুবই আনন্দের সহিত তার পিতার কাছে থাকতে লাগলো। সে যে কয়দিন তার বাপের বাড়িতে ছিল, তার বৌদিরা তাকে অনেক সেবা করত, অনেক যত্ন করত। সে যা চাইতো তার বৌদিরা তার হাতের উপর এনে দিত, তাকে কোনো কাজ করতে দিত না। কিছুদিন পর যখন রাখি বন্ধন সমাপ্ত হলো, তখন শ্বশুর বাড়ি থেকে তার স্বামী তাকে নিতে চলে আসলো। বন্ধুরা, দেখতে দেখতেই সেই কন্যার সমস্ত বিচার বদলে গিয়েছিল। সেই কন্যার শ্বশুর বাড়ি যেন তার কাছে স্বর্গের সমতুল্য হয়ে গেল। শুধুমাত্র সামান্য মৌনতা এবং সহনশীলতা তার জীবন পুরোপুরি পরিবর্তিত করে দিল। বন্ধুরা, বলা হয় শেষ হয়ে যেতে বসা সম্পর্ক এবং ধ্বংসপ্রাপ্ত পরিবার শুধুমাত্র সহনশীলতার দ্বারাই সুস্থ এবং স্বাভাবিক রূপ পেতে পারে। সহনশীলতার দ্বারা একজন ব্যক্তি বড় বড় সমস্যা থেকেও উতরে যেতে পারে। যে কখনো তোমার কাছে মাথা নত করতে চাইবে না, তার কাছে তুমি বারবার মাথা নত করো। কারণ বন্ধুরা, আপনি যত ঝুঁকবেন, সে তার ব্যবহারের দ্বারা আপনাকে যত ঝোঁকাবে, তাকে ততটা বেশি ঝুঁকতে হবে। আপনি যতটা সহ্য করবেন, তাকে ততটা বেশি সহ্য করতে হবে। আপনি যত চুপ করে থাকবেন, তাকে তত বেশি চুপ করেও থাকতে হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বিধাতার নিয়ম। বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক একজন কন্যার তার বাপের বাড়ি থেকে কোন তিনটে জিনিস কখনোই তার শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়, তা না হলে তার স্বামী কাঙাল হয়ে যায়। প্রথম হলো পিতার দ্বারা দেওয়া ধন সম্পত্তি, পিতার অহংকার। নিজের পরিবারের দম্ভ কখনোই
তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। যে কন্যা বিবাহের পরেও তার পিতার ধন সম্পত্তি এবং তার বাপের বাড়ির ধন সম্পত্তি নিয়ে অহংকার করে, তাদের মধ্যে সংস্কারহীনতা দেখা দেয়। তারা কখনোই নিজের শ্বশুর বাড়িকে আপন করে মেনে নিতে পারে না। সব সময় তাদের তার শ্বশুর বাড়িকে ছোট প্রমাণিত করতে ভালো লাগে। দ্বিতীয় হলো জেদ। ছোট্ট থেকে শুরু করে যৌবন অবস্থা পর্যন্ত বাপের বাড়িতে যে সকল বিষয় নিয়ে জেদ করেছেন সেগুলো শ্বশুর বাড়িতে কখনোই টেনে আনবেন না। ছোটবেলা থেকেই পিতার কাছ থেকে যা চেয়েছেন হয়তো তাই পেয়েছেন। পিতাকে যা বলেছেন তিনি হয়তো আপনার হাতের সামনে সেই সকল বস্তু এনে দিয়েছেন, কিন্তু এই একই জিদ বিবাহের পর শ্বশুর বাড়িতে করা যাবে না। যদি এমনটা করা হয় তাহলে এমন পরিবারে সুখ শান্তি কখনোই বিরাজ করবে না। বিবাহের আগে যত জেদ, যত চাহিদা মাতা পিতা সকল কিছু স্বীকার করে, কিন্তু শ্বশুর বাড়িতে এই সমস্ত জিদের মূল্য কেউ দেয় না। তাই বিবাহের পূর্বে সর্বদাই নিজের জেদ, নিজের অহংকারগুলোকে বাপের বাড়িতেই ছেড়ে আসা উচিত। সেগুলো শ্বশুর বাড়ি অবধি টেনে আনা উচিত নয়। তৃতীয় হলো লড়াই ঝগড়া করার অভ্যাস। যখন একজন কন্যা অবিবাহিত থাকে সে তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজনের সঙ্গে ঝগড়াঝাটি করতে পারে। অতিরিক্ত মায়া, মোহ এবং ভালোবাসার খাতিরে তারা হয়তো আপনার এই ঝগড়া শুনে নেন, তারা হয়তো সেগুলো সহ্য করে নেন। তারা আপনাকে কিচ্ছু বলে না। তারা ভাবে এ তো কন্যা, কদিন পরে বিবাহ হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। কিন্তু এই একই অভ্যাস শ্বশুর বাড়িতে গিয়েও যদি আপনার মধ্যে বর্তমান থাকে, বিবাহের পরেও যদি নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে একইভাবে ঝগড়া করতে থাকেন, যদি নিজের স্বামীর সঙ্গে, নিজের শ্বশুর শাশুড়ি, ননদ, দেওরের সঙ্গে আপনি ঠিকভাবে ব্যবহার না করেন, তাদের সঙ্গে সবসময় ঝগড়াঝাটি করেন, তাহলে বন্ধুরা আপনাদের ঘর বরবাদ হতে বেশি সময় লাগবে না। এরই কারণে লড়াই ঝগড়া করার অভ্যাস, কটু কথা বলার অভ্যাস, জেদ করার অভ্যাস এবং পিতার ধন সম্পত্তির উপর অহংকার করার অভ্যাস ত্যাগ করা উচিত। এই সমস্ত অভ্যাস নিয়ে যে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করবে সে অবশ্যই তার স্বামীর অমঙ্গল ডেকে আনবে, তাকে কাঙাল বানিয়ে দেবে। বন্ধুরা, আমি নিশ্চিত যে এই কাহিনীটি শোনার পর হাজার হাজার মানুষের ঘর বরবাদ হওয়ার থেকে বেঁচে যাবে, তাদের জীবন নরক হওয়ার হাত থেকে রক্ষা পাবে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের যুক্তিসম্মত লাগে, যদি এই কাহিনী থেকে আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।